সম্পূরক বাজেট আলোচনা করছি। সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2025-26 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক এ সরণি 1 হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধিত রাজস্ব আয় 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে 5,88,000 কোটি টাকায় রাখার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2025 অর্থবছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 2,000 কোটি টাকা হ্রাস করে 7,88,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন চলিত অর্থবছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 2,26,000 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি আগামী 26-27 অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত আয় ও ব্যয়ের একটি চিত্র পরিশিষ্ট ক এর সারণী 2-তে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3 লক্ষ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 925 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। সে লক্ষ্যে 2026-27 অর্থ বছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থ বছরের বরাদ্দ সংশোধিত 27.27% থেকে বেড়ে 33.70% উন্নীত করার এবং পরিচালন ব্যয় অর্থ বছরের 72.73% থেকে কমিয়ে আগামী অর্থ বছরের 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দ পরিশিষ্ট ক এর সারণী 3-তে তুলে ধরা হয়েছে। সামগ্রিক ব্যয় কাঠামো, সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত, এই 3টি অংশে বিভক্ত
আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট ক এর সারণী 4-এ উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,1 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,74,988 কোটি টাকা, যা মোট বরাদ্দের 18.66%। সাধারণ সেবা খাতে প্রস্তাব হয়েছে 2,45,117 কোটি টাকা, যা মোট বরাদ্দের 26.13%। সামাজিক খাতের বর্ধিত সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 2025-26 অর্থবছরে যা ছিল 1,18,000 কোটি টাকা, অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে 6,000 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এই টাকা প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতে পারবে। এই জন্য আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা খুব সিরিয়াসলি আমরা ধারণ করেছি। ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই বাজেট ঘাটতিও বেড়েছে। 2005-06 অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.9%। পক্ষান্তরে 2023-24 অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির 4.5% দাঁড়িয়েছে। এই অবস্থা হতে উত্তরণে আমরা ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন এবং এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে। খাতভিত্তিক অগ্রাধিকার। মাননীয় স্পিকার, এই পর্যায়ে সরকারের অগ্রাধিকার অনুসারে খাতভিত্তিক কর্ম পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট কাঠামোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। খাতভিত্তিক বিস্তারিত বরাদ্দ পরিশিষ্ট ক সারণী 4-এ সংযোজিত। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি।
আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। আমরা সেই কাঠামো গড়ে তুলতে চাই যেখানে একজন শিক্ষার্থী তার নিজ মেধা, পছন্দ বা আগ্রহ অনুযায়ী দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ, কৃষি উদ্যোক্তা, গবেষক, শিল্পী, শিক্ষক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ কিংবা অন্য যে কোনো পেশায় সমান মর্যাদা ও সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চাকে উৎসাহিত করা হবে। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। এই লক্ষ্যে আমাদের সরকার তৃতীয় ভাষা জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেই সকল দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। ছাত্র ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কল্পে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। শক্তিশালী ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্টআপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে। আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। সরকার গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব প্রদান এবং কার্যকর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্য প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে চাই। আমরা শিক্ষা খাতে আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা সর্বোচ্চ মাননীয় স্পিকার, যা 2025-26 অর্থবছরে ছিল 87,206 কোটি টাকা, জিডিপির 1.39%।
সেখান থেকে বাড়িয়ে 2% অতিরিক্ত করা হয়েছে মাননীয় স্পিকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মাননীয় স্পিকার, একটি স্বাস্থ্যবান জাতি গঠনেই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্বশর্ত। ফেসিবাদী সময়ে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়নি। সে কারণে আজ দেশের হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আর বিপুল সংখ্যক রোগী বিদেশমুখী হওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন, চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান জোরদার করুন, স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো। আমরা স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। তালিকা পড়লে না তো জন্য আবার দ্বিতীয়বার পড়লাম। এটা একটা বিশাল পদক্ষেপ। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মা, নবজাতক, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে। সার্জারি সহ জটিল ও বিশেষায়িত চিকিৎসা সেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে। করোনারি কেয়ার, কিডনি ডায়ালিসিস ইউনিট ইত্যাদির ব্যবস্থা থাকবে। রোগী পরিবহনের দুর্দশা লাঘবের জন্য জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হবে। সরকার একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। 5 বছরের নিচের শিশুদের খর্বাকৃতি স্টান্টেড চিলড্রেন মোকাবেলায় সরকার বহুমুখী ও বহু খাত ভিত্তিক একটি সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করবে। ফর স্টান্টেড চিলড্রেন, API অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, শিল্প পার্ক সহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা, বিনিয়োগ ও নীতিগত সহায়তা অব্যাহত রাখা হবে। LDC থেকে উত্তরণের প্রেক্ষাপটে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ
উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সাহায্য ও সহায়ক নীতিমালা সুবিধা প্রদান করা হবে। দেশব্যাপী একটি টেকসই ও আধুনিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলেও সময়মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো সম্ভব হয়। আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম 100 দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করেছে। ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা ব্যবস্থা এবং এআই ভিত্তিক চিকিৎসা জ্ঞান প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক দক্ষতা ভিত্তিক ও ভবিষ্যৎমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে। দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে 5000 এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ, নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। এটা আমাদের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80% হবে নারী। মাননীয় স্পিকার, স্থানীয় বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 4 মাস মেয়াদী জেনারেল কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ার গিভারের একটা বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটা আমরা দ্রুত পর্যায়ে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী 2026-27 অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা জিডিপির 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোনো সময় দেওয়া হয়নি। 25-26 অর্থবছরের সংশোধিত বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল আরো কম, 35। কৃষি ও খাদ্য নিরাপত্তা। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক যুগান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের 1 বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 26-27 অর্থবছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি 2026-27 অর্থবছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ
1062,50,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং এ বাবদ চলতি অর্থ বছরে 1,568,96,96 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে ঠিক আছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এজন্য কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের অনেক পচনশীল খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আম চাষিদের জন্য বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডাটাবেজের মাধ্যমে সার্ভিস ডেলিভারিটা মাননীয় স্পিকার অনেক সহজ হবে। ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় চালু করেছে। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তা, মাননীয় স্পিকার, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এ বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমাদের সরকার এই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা বর্তমান 23.16 লক্ষ মেট্রিক টন হতে বৃদ্ধি করে আগামী 26-27 অর্থ বছরে 24,50,000 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 25-26 অর্থ বছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা 38.19 লক্ষ মেট্রিক টন, 38.19 লক্ষ মেট্রিক টন, যা 2026-27 অর্থ বছরে 41 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 55 লক্ষ উপকারভোগী পরিবারকে কর্মভাবকালীন 6 মাসে 15 টাকা কেজি করে প্রতি মাসে 30 কেজি চাল প্রদান করা হবে। সারা দেশে 1000-এর বেশি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ রাখা হয়েছে।
চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে 419 উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল 30 টাকায় বিক্রি করা হচ্ছে। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। মৎস্য ও পানি সম্পদ, মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও পানি সম্পদ খাতকে আমরা জাতীয় করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জাল জলা তার নীতির ভিত্তিতে আমাদের প্রকৃত মৎস্যজীবীদের কথা চিন্তা করে তাদের দৈনন্দিন জীবনে বিষয়গুলো তাদের একটি অংশ, এটাকে মাথায় রেখে আমরা এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। 15 লক্ষ জেলে পরিবারকে বিজিএফ সুবিধার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। হাঁস মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। গবাদি পশু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বীমা ও বাজারজাতকরণ সুবিধা প্রদানের লক্ষ্যে এ খাতের খামারিদের ইতিমধ্যে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। তাদেরকেও কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%। সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা। মাননীয় স্পিকার, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল সকল নাগরিককে জীবন চক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়। এটা হচ্ছে লাইফ সাইকেল একটা নাগরিকের। মাননীয় স্পিকার, একটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এজন্য এই যে লাইফ সাইকেলের ভিত্তিতে তাদের জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শন হল অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্স অর্জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত কল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
2020 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে 2030 সাল 2030 তো বলছি 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 48 লক্ষে বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1,000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1 লক্ষে উন্নীত করা হবে। স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে 1,400 টাকা করা যাবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ 18.95 লক্ষ আবার বলছি, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ মা ও শিশুকে মাসে 850 টাকা দেওয়া হবে। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে, আবার বলছি এটা, ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের 30% গ্র্যাচুইটি হিসাবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে বছরে এত বড় বরাদ্দ, সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1 লক্ষ। বিদ্যুৎ, মাননীয় স্পিকার, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থ পাচার হয়েছে। বিগত সরকারের সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের উপর চেপে বসেছে। এখানে বার্ষিক ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,919 মেগাওয়াট, আমদানি ও
অনগ্রিড নবায়নযোগ্য সহ হলেও নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনও নিশ্চিত হয়নি। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ হচ্ছে: বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন এবং লিস্ট কস্ট জেনারেশন পরিকল্পনা বাস্তবায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের পূর্ণাঙ্গ আধুনিকায়ন ও স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদন। 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীতকরণ এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটার সম্প্রসারণ করা হবে। 2,400 মেগাওয়াট ক্ষমতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম ইউনিট হতে জানুয়ারি 2027 নাগাদ 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি উল্লেখিত উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা